প্রিয় শিক্ষার্থী, 21 নম্বর ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা মোস্ট ইম্পর্টেন্ট জায়গাতেই আছি, যে জায়গা থেকে প্রচুর পরিমাণে কিন্তু কোশ্চেন করা হয়েছে। অর্থাৎ আমরা যে হিসাবগুলো সম্পর্কে ধারণা নিলাম পূর্ববর্তী ক্লাসে, ওই হিসাবগুলা কোন হিসাব কোন ধরনের জের প্রকাশ করতে পারে। যেমন কিছু কিছু হিসাব আছে যেগুলা স্বাভাবিকভাবে ডেবিট, উদ্বৃত্ত, জের অথবা ব্যালেন্স প্রকাশ করে। এখন এই যে জের, উদ্বৃত্ত, ব্যালেন্স, এই জিনিসটা আবার তোমরা অনেকেই বুঝবা না। হ্যাঁ, এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেই। দেখো, ডেবিট মানে কি বোঝাচ্ছে? ডেবিট মানে কিন্তু বাম পক্ষ। এই কোশ্চেনটাও কিন্তু জিএসটি ভুক্ত বিশ্ববিদ্যালয় করেছিল। ক্রেডিট মানে ডান পক্ষ। ঠিক আছে, তাহলে ডেবিট মানে বাম পক্ষ আর ক্রেডিট মানে ডান পক্ষ। ডেবিট মানে সুবিধা গ্রহণকারী, ক্রেডিট মানে সুবিধা প্রদানকারী। ঠিক আছে, এগুলো হচ্ছে সনাতন নিয়মের কিছু কনসেপ্ট। হ্যাঁ, ওগুলো আমরা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে একটু আলোচনা করবো, যদিও এগুলো থেকে এখন আর কোশ্চেন করে না। তো সচরাচর এই যে আমাদের হিসাবগুলা হয় ডেবিট হবে না হলে ক্রেডিট হবে, তো এমন কিছু হিসাব আছে যেগুলো সবসময় ডেবিট। যেমন এখানে দেখো, এখানে কিছু আছে যেগুলা বারবার ঘুরে ঘুরে আসবে। এভাবে বলবে নিচের কোন হিসাবগুলা সম্ভবত ডেবিট উদ্ধৃতি প্রকাশ করে, নিচের কোন সেট গুলা ডেবিট উদ্ধৃতি প্রকাশ করে। তাহলে যাবতীয় সম্পদ, যাবতীয় উত্তোলন, যাবতীয় মানে ব্যয়, যাবতীয় লভ্যাংশ, সবগুলাই ডেবিট উদ্ধৃতি প্রকাশ করে। এখন লভ্যাংশ, এটা আবার মনে করবে এটা মনে হয় আয়। লভ্যাংশ কি? লভ্যাংশ হচ্ছে যখন তোমার কোম্পানির শেয়ার কেউ ক্রয় করবে, তাকে নিট মুনাফা থেকে যে টাকাটা তুমি প্রদান করো, সেটাই মূলত হচ্ছে কি? লভ্যাংশ। তাহলে নিট মুনাফা থেকে শেয়ার হোল্ডারদের যে টাকাটা দেওয়া হয় সেটাকে লভ্যাংশ বলবো, যেটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, মালিকের জন্য আয়। তাহলে লভ্যাংশ বেসিক্যালি এখানে ব্যয়। তাহলে সম্পদ, খরচ, উত্তোলন, ব্যয়, এগুলো সবসময় ডেবিট জের প্রকাশ করে। মানে হলো ডেবিট গ্রেটার দেন ক্রেডিট। মানে এই হিসাবগুলার ডেবিট ক্রেডিট প্লাস মাইনাস হয়ে অবশ্যই ডেবিটের টাকা কি হবে? বেশি হবে। এটাকে বোঝাচ্ছে ডেবিট জের, ডেবিট উদ্বৃত্ত, ডেবিট ব্যালেন্স। ওকে, সম্ভবতই সাধারণত কিছু হিসাব থাকে যেগুলা সচরাচর ক্রেডিট জের প্রকাশ করে। যেমন দায়, যাবতীয় দায়গুলা, যাবতীয় মালিকানা সত্ত্বগুলা, যাবতীয় আয়গুলা, যাবতীয় মুনাফা, যাবতীয় মুনাফা জাতীয় সঞ্চিতি, এক কথায় সঞ্চিতি, সংরক্ষিত আয়, এই টাইপের বিষয়গুলো সবগুলাই সব সময় কোন জের প্রকাশ করবে? ক্রেডিট জের প্রকাশ করবে। মানে ডেবিট এসে ক্রেডিটের টাকা বেশি হবে, সুতরাং ক্রেডিট উদ্বৃত্ত চলে আসবে। এগুলো কিন্তু আসে। এভাবে বলবে নিচের কোন হিসাব সেট গুলো সচরাচর ক্রেডিট জের প্রকাশ করে। ঠিক আছে, ওগুলা এগুলাও থাকবে দুই একটা ভিতরে দিয়ে ঝামেলা করে দিয়ে দিবে অপশন গুলাতে। তাহলে তোমাকে পিওর অপশন ওই জায়গাতে খুঁজে বের করতে হবে। আমরা নিচেই মূলত এই কোশ্চেন গুলো রিপিট হয়েছিল, এই যে রিসেন্ট ইয়ারে কোশ্চেন গুলো রিপিট হয়েছে মূলত 2020 সালের পর। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় তিনবার অর্থাৎ 3টা বছর কোশ্চেন করছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 20-21 সেশনে, ঢাকা বিশ্ববিদ্যালয় 21 সেশনে। তার মানে এই জায়গা থেকে গুচ্ছ কিন্তু কোশ্চেন করেনি, যে কোনো সময় গুচ্ছ এই জায়গা থেকে কোশ্চেন করতে পারে। ওকে, তো এই হিসাবগুলো সবসময় ডেবিট জের প্রকাশ করবে, ওই হিসাবগুলো সবসময় ক্রেডিট জের প্রকাশ করবে। আর এখানে দেখো, কিছু কিছু হিসাব আছে যেগুলো মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে, আর কিছু কিছু হিসাব আছে যেগুলো মালিকানা সত্ত্বকে হ্রাস করবে। এখন এই জায়গাটা তোমাদের আমি কি বলবো, আমি প্রত্যেক বছরে বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বা হিসাব বিজ্ঞানের কোশ্চেনের মধ্যে মানে আহ মালিকানা সত্ত্ব থেকে কোশ্চেন করবে না এমনটা আসলে ভাবা যায় না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর মালিকানা সত্ত্ব সংশ্লিষ্ট কোশ্চেন 100% হবেই। হয় এই জায়গা থেকে হুবহু তুলে দিয়ে হবে, অথবা মালিকানা সত্ত্বের আরো একটু জায়গা আছে যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, ওই জায়গা থেকে কোশ্চেন করবে। তাহলে এখানে দেখো মালিকানা সত্ত্ব কোন কোন কারণে বৃদ্ধি পায়। মালিক যদি বিনিয়োগ করে, যে কোনো সময় বিনিয়োগ করে এর কারণে, যদি শেয়ার বিলি করা হয়, আয় হয়, এছাড়া ব্যয় বা ক্ষতি যদি হ্রাস হয়। এখন এই জিনিসটা তোমরা বুঝতেই পারবা না। অর্থাৎ ব্যয় এবং ক্ষতি যদি কমে যায় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে না। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ব্যতিক্রম টাইপের কোশ্চেন কিন্তু এই জিনিসটা দিয়ে দেওয়া হবে। অনুরূপ ভাবে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে মানে কমে যাবে, মালিক যদি উত্তোলন করে, লভ্যাংশ যদি পরিশোধ করে, ব্যয় ক্ষতি যদি বৃদ্ধি পায়, আর অপরদিকে আয় অথবা লাভ যদি হ্রাস পায়, তাহলে মূলত মালিকানা সত্ত্বও হ্রাস পায়। বোঝা গেল? তাহলে এই জায়গাটা এত পরিমাণে ইম্পর্টেন্ট, যেটা বলার বাইরে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তোমাদের এই অংশটাকে পড়তে হবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোশ্চেন করেছিল 19-20 সেশনে, যে হিসাবের জের বা উদ্বৃত্ত কত ধরনের হতে পারে। অর্থাৎ একটা হিসাব, সেটা যে কোনো হিসাবেই হতে পারে, সেটা মূলত কত ধরনের জের প্রকাশ করবে। সবাই বলছিল একটা হিসাব মূলত 2 ধরনের জের প্রকাশ করবে, কিন্তু বাস্তবতায় ওই কোশ্চেনটার উত্তর আমরা সবাই ভুল করেছিলাম।
এবং এই ধরনের কোশ্চেনটা কোনো গাইড বই ছিল না যে একটা হিসাব কত ধরনের উদ্বৃত্ত প্রকাশ করতে পারে। আসলে বেসিক্যালি যারা এক্সপার্ট তারা খুব ভালোভাবে জানে একটা হিসাব তিন ধরনের উদ্বৃত্ত প্রকাশ করতে পারে, মানে ডেবিট, ডেবিট টাকা যখন বেশি হবে সেটাকে আমরা ডেবিট উদ্বৃত্ত বলবো, ক্রেডিট, ক্রেডিট টাকা যখন বেশি হবে সেটাকে আমরা ক্রেডিট উদ্বৃত্ত বলবো, আর যখন ডেবিট ক্রেডিট ইকুয়াল হবে তখন শূন্য জের অর্থাৎ ওই হিসাবের যে শূন্য হবে অর্থাৎ শূন্য ব্যালেন্স থাকবে, এটাই হচ্ছে হিসাবের তিন ধরনের ব্যালেন্স। এখন এই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম একবারে কোশ্চেন করছে, এখন পর্যন্ত কোশ্চেন করেনি, যে কোনো সময় এই ধরনের জায়গাগুলো থেকে, যে ক্রেডিট জের বলতে কি বোঝায়, ডেবিট লেস দেন ক্রেডিট অথবা ক্রেডিট গ্রেটার দেন ডেবিট, এই কথাগুলো বুঝতে পারলাম। যে ডেবিট এই যে লেস দেন, এটা মানে হলো লেস দেন হচ্ছে ক্রেডিট, মানে ক্রেডিট এর চেয়ে কম, আর অপর দিকে ক্রেডিট গ্রেটার দেন ডেবিট মানে ক্রেডিট ডেবিটের চেয়ে বড়, তাহলে আমাদের ক্রেডিট জের হয়। ঠিক আছে, তাহলে এই জায়গাটা একটু সর্বোচ্চ গুরুত্ব দিও, কারণ নতুন বিশ্ববিদ্যালয়গুলো অথবা যে বিশ্ববিদ্যালয়গুলো এই জায়গা থেকে এখন পর্যন্ত কোশ্চেন করে তারা যে কোনো সময় নতুন করে কোশ্চেন তৈরি করতে পারে। এখানে আরো কিছু বিষয় আছে, জ্যামিতিক চিহ্ন সম্বলিত কিছু অপশন যেগুলা ভুল হবে, কারণ এই চিহ্নগুলো আমাদের আসলে হিসাব বিজ্ঞানে থাকে না অথবা আমরা তেমন ব্যবহার করি না। যেমন এই যে ইজ নট ইকুয়াল, এইটার মানে, হ্যাঁ, এটা হলো ওই যে কি বলে আমাদের ইকুয়াল লেস দেন এমন টাইপের, বা ইকুয়াল ইকুয়াল গ্রেটার দেন, মানে বিষয়টা হচ্ছে যে যে পয়েন্টটা থাকবে যে মানটা থাকবে তার থেকে একটু বড় হবে, অর্থাৎ ওইটা থেকে তার বড়, এই ধরনের বিষয়গুলোকে বোঝায়। এখানে আরো কিছু আছে, এটা তো ইনফিনিটিভ, এটা তো বুঝতে পারতেছে, এটা এখন আপাতত মনে নেই। তো এই ধরনের কিছু জ্যামিতিক চিহ্ন আছে। আসলে আমাদের হিসাব বিজ্ঞানকে অনেকে ম্যাথ বলা, আসলে আমি এটাকে ম্যাথ বলি না, কারণ এখানে যোগ বিয়োগ ছাড়া কিছুই নাই। হ্যাঁ, তো যাই হোক না কেন, এখানে মূলত একটু টিপস দিয়েছি, অতটাই ইম্পর্টেন্ট না, জাস্ট সিম্পল ভাবে দেখে নিবা। এই কারণে আমি বলি যে নতুন যদি কোনো কোশ্চেন করে দেখবা যে আমাদের টিউটোরিয়াল সিরিজ থেকে হুবহু পাচ্ছে, স্পেশালি এই জায়গা থেকে যদি নতুন কোশ্চেন করে দেখবা এই এই জিনিসগুলো হুবহু তোমাদের কমন চলে আসছে। তো যাই হোক না কেন, এইটা অতটা ইম্পর্টেন্ট না, স্বাভাবিকভাবে আমরা স্কিপ করে দিতেছি, আমরা পরবর্তীতে একটু আসি। এখানে আছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বর কিছু নাম আছে। মালিকানা সত্ত্বর আরেক নাম হচ্ছে অভ্যন্তরীণ সত্তা অথবা আন্তঃদায় অথবা নিট সম্পদ। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের নিট সম্পদ বলতে মালিকানা সত্ত্বকে বোঝায়, অর্থাৎ সম্পদ থেকে যখন আমরা দীর্ঘমেয়াদী দায় বাদ, সরি মানে আমাদের দায় বাদ দিব, আমি আবারও বলতেছি, আমরা সম্পদ থেকে যখন দায় বাদ দেব, বাকি যে অবশিষ্ট থাকে সেটাই কিন্তু মালিকানা সত্ত্বা, আর ওই মালিকানা সত্ত্বকে আমরা নিট সম্পদ বলবো, আন্তঃদায় বলবো, অন্তঃদায় বলবো, অভ্যন্তরীণ সত্ত্বা বলবো। এবং এর উদাহরণ হলো কি, শেয়ার মূলধন, নিট লাভ, এরপর নিট মুনাফা, নিট আয়, জমাকৃত মুনাফা, অবন্টিত রাজস্ব অথবা সংরক্ষিত আয়, সাধারণ সঞ্চিতি, শেয়ার অধিহার। এখানে শেয়ার অধিহার, হ্যাঁ শেয়ার অধিহার আসবে, যদিও আসলে শেয়ার অধিহার আমাদের হচ্ছে প্রকৃত মালিকানা সত্ত্বর অংশ না। এক কথায় তোমরা দেখো, যখন আর্থিক অবস্থার বিবরণী করছো তখন মালিকানা সত্ত্বতে দেখবা এই জিনিসগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, সরি এই পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। আর মালিকানা সত্ত্বর ঠিক তার নিচেই দেখবা উদ্বৃত্ত এবং সঞ্চিতি অংশে যাবতীয় সঞ্চিতি এবং তহবিলগুলো ওখানে দেওয়া আছে, এবং একই সঙ্গে অসমন্বিত ব্যয়ের অংশে দেখবা শেয়ার অধিহার বা অবহারের কনসেপ্ট গুলো দেওয়া হয়, যদিও অসমন্বিত ব্যয় হিসেবে শেয়ার অবহারটা দেওয়া হয়, আর সাধারণ সঞ্চিতি এবং উদ্বৃত্ত অংশে মূলত শেয়ার অধিহারটা দেওয়া হয়, যেটা মালিকানা সত্ত্বর অন্তর্ভুক্ত করা হয়, যদিও এটা প্রকৃত মালিকানা সত্ত্বর উপাদান নয়। আমার কথাটা হয়তো বোঝো নাই, কারণ এই অংশটা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় অলরেডি একটা কোশ্চেন করেছিল, যেটা প্রত্যেকটা গাইড বই ভুল আছে, আমি পরবর্তীতে তোমাদের দেখাবো। এখন এখানে আরো কিছু আহ, মানে কথা আছে, যেমন একটা মেশিন স্থাপনের জন্য মজুরি প্রদান বা সম্পত্তি অর্জনের জন্য যে কোনো ব্যয় যদি সংগঠিত হয়, যেমন মেশিন ক্রয় করলা, ক্রয় করার সময় ক্রয় পরিবহন সংস্থাপন ব্যয় যদি তুমি পরিশোধ করো, ভ্যাট যদি পরিশোধ করো, তাহলে সম্পদ বাড়ে, অপরদিকে আমাদের সম্পদ কমে। কিভাবে? যেমন তুমি মেশিন সংস্থাপনের জন্য মজুরি পরিশোধ করছো, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে তোমার ওই মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তুমি মেশিন ক্রয় করছো, অ্যাজ এ রেজাল্ট পরিবহন ব্যয় পরিশোধ করছো, তাহলে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব কিন্তু ক্রেডিট, অর্থাৎ ওই ব্যয় সংশ্লিষ্ট কোনো জাবেদা দিতে পারবা না। তো মেশিন সংশ্লিষ্ট অর্থাৎ মেশিন অর্জন এবং তা ব্যবহার উপযোগী করা পর্যন্ত যত ব্যয় হবে সবগুলো মেশিন হিসেবে ডেবিট হয়, নগদ টাকা পরিশোধ করার জন্য আমাদের সম্পদ আবার হ্রাস পায়। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যে কোনো একটা লেনদেন, এগুলো আর কি এক একটা মানে লাইন, যে লাইনগুলো হুবহু তুলে দিয়ে তোমাদের কোশ্চেন করতে পারে। এখানে বলা আছে একটা লেনদেনের ফলে যুগপৎ বা যুগপৎ ভাবে এমন ফলাফল হতে পারে, অর্থাৎ একটা লেনদেনে যদি সম্পত্তি বৃদ্ধি পায় দেখবা দায় অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মাস্ট। অথবা সম্পদ যদি হ্রাস পায়
দেখবা দায় ও মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, অথবা একটা সম্পদ যদি বৃদ্ধি পায় অবশ্যই আরেকটা সম্পদ হ্রাস পাবে। এখানে যে তিনটা সেগমেন্টে একটা লেনদেনের প্রভাব আমি ব্যাখ্যা করছি, এর বাইরে আসলে আহামরি কোনো লেনদেন সংঘটিত হওয়ার সুযোগ নাই। অর্থাৎ একটা লেনদেন সম্পত্তি বৃদ্ধি করবে, তার সঙ্গে দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি করতে পারবে, কখনো দায় মালিকানা সত্ত্ব হ্রাস করবে না। সেম অনুরূপভাবে একটা সম্পদ যদি হ্রাস পায়, তাহলে দেখবা দায় সরি মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, কখনোই দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে না। অথবা একটা সম্পদ যদি বৃদ্ধি পায় অবশ্যই আরেকটা সম্পদ কমে যাবে, এটা হতে পারে। এই ঘটনাগুলা বা এই তিন ধরনের পরিস্থিতি ঘটতে পারে, যেটার ভিতরে আমাদের হিসাব বিজ্ঞানের সকল লেনদেন গুলো আছে। মানে একটা সম্পদ বাড়লো, ঠিক আছে, হয় একটা সম্পদ কমবে, এটা হতে পারে, অর্থাৎ যুগপৎ ফলাফল হতে পারে একটা লেনদেনে। একটা সম্পদ বাড়লো, দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এর মানে এই না একটা সম্পদ বাড়লো দায় মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এটা কখনোই হতে পারবে না। এই কথাটাকে এখানে বোঝানো হয়েছে, বোঝা গেল? এছাড়া আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে ঠিক যেরকম একটা সম্পদ বৃদ্ধি পেলে আর একটা সম্পদ যেভাবে হ্রাস পায় হিসাব সমীকরণ মিলে যায়, সেম অনুরূপ ভাবে এখানে আরো কিছু যুগপৎ ফলাফল আছে, সেটা হচ্ছে দায় বৃদ্ধি পাবে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে দায় হ্রাস পাবে। এই জিনিসটাও ঘটতে পারে, এটাও এখানে দেওয়া যেতে পারে। মোটামুটি ভাবে এই কয়েকটা কনসেপ্টের মধ্যেই হিসাব বিজ্ঞানের যাবতীয় যতগুলো লেনদেনের প্রভাব আছে সবগুলো কমপ্লিট হবে বা সবগুলো কভার হবে। অর্থাৎ এখানে আর কিছু অ্যাড করে নাও, সেটা হলো যদি দায় বৃদ্ধি পায় তাহলে ওই অবশ্যই কি পাবে, হ্রাস পাবে। আর অপরদিকে দায় যদি হ্রাস পায় ওই অবশ্যই বৃদ্ধি পাবে। সেম অনুরূপ ভাবে ওই যদি বৃদ্ধি পায় দায় হ্রাস পাবে, এমনটা ঘটতে পারে, ওই যদি হ্রাস পায় দায় বৃদ্ধি পাবে, এমনটা ঘটতে পারবে। এগুলো হচ্ছে যে কোনো একটা লেনদেনের যুগপৎ ফলাফল, অর্থাৎ যেটা হতে পারে, এর বাইরে আর হবে না, এর বাইরে আর কোনো ট্রানজাকশন নাই। এটা নিয়ে গবেষণা করার আছে, অনেক কিছু গবেষণা করার আছে, ঠিক আছে। এবং এগুলো দিয়ে অপশন তুলে দিতে পারে, বলবে যে একটা লেনদেনের ফলে নিচের কোনটি ঘটতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কিন্তু একটা কোশ্চেন আছে 2000 সম্ভবত 1992-93 সালে, এমন টাইপের একটা কোশ্চেন। তো এই জিনিসগুলো দিয়ে নতুন করে কোশ্চেন তৈরি করে দিতে পারে। কেমন কোশ্চেন তৈরি করে দিতে পারে, যেটা আমরা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে আলোচনা করছি, স্বাভাবিকভাবে এই জিনিসটা নিয়ে একটু সতর্ক থাকবা, নতুন কোশ্চেন এই জায়গাগুলো থেকে হতে পারে। এবার আসো সকল প্রকার অগ্রিম খরচ বা ব্যয় এবং বকেয়া আয় কারবারের জন্য চলতি সম্পদ। তাহলে যাবতীয় যত অগ্রিম খরচ আছে বা ব্যয় আছে সবগুলোর চলতি সম্পদ হিসেবে কনসিডার করবা, অথবা বকেয়া যতগুলো আয় আছে চলতি সম্পদ হিসেবে কনসিডার করবা। সেম অনুরূপ ভাবে যতগুলা বকেয়া ব্যয় এবং যতগুলা অগ্রিম আয় আছে অথবা অনুপার্জিত আয় আছে সবগুলো হচ্ছে কি কারবারে চলতি দায়। তার মানে দেখো একটা লাইনের ভিতর হাজার হাজার কোশ্চেন আছে, এবং এই লাইনটা থেকে, এটা হলো বেসিক একটা লাইন, যে লাইন থেকে অনেকগুলো কোশ্চেন আছে, হাজার উপর উদাহরণ দিতে পারবো। তাহলে এটা হলো বেসিক, যে যতগুলো অগ্রিম খরচ আছে সম্পদ, যেখানে অগ্রিম খরচ দেখবা ওটাই চলতি সম্পদ, বকেয়া আয় দেখবা ওটাই হচ্ছে কি চলতি সম্পদ, বকেয়া ব্যয় দেখবা ওটা চলতি দায়, অগ্রিম আয় অথবা অনুপরিচিত আয় চলতি দায়। বোঝা গেল? আমরা পরবর্তী ক্লাসে আমাদের বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রির কনসেপ্টটা ক্লিয়ার করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।